সশরীরে উপস্থিত হয়ে ভোটার হবার প্রক্রিয়া সম্পন্ন করলেন তারেক রহমান। ওসমান হাদির কবর জিয়ারত করে দোয়া মোনাজাত। নতুন যে চিন্তা ভাবনাগুলো বাংলাদেশের জন্য, তার যে নতুন পরিকল্পনা, সেই পরিকল্পনা বাংলাদেশ একটা নতুন দিগন্তের সূচনা করবে। চট্টগ্রামের ৩ আসনে বিএনপির প্রার্থী বদল, গণ অধিকার পরিষদ ছেড়ে ধানের শীষের হয়ে লড়বেন রাশেদ খান। তরুণ নেতার রাজনৈতিক সমৃদ্ধির আশা নেতাদের। ৩০০ আসনে চূড়ান্ত প্রার্থী ঘোষণার শেষ মুহূর্তে জোটগুলো, শরিক ও সমমনাদের সাথে বিএনপি জামায়াতের দর কষাকষি, এনসিপির গন্তব্য নিয়েও আলোচনা। এটা নিয়ে কিছু টানাপোড়েন আছে, সব নির্বাচনের সময় এরকম কিছু টানাপোড়েন থাকে। 2-3টা দলের সাথে আমাদের বসাবসি হয়েছে, আসলে তারা তালিকা দিয়েছে, আমরাও কাজ করছি। কোন ফরম্যাটে এই নেগোসিয়েশনটা হবে এ ব্যাপারে চূড়ান্ত কিছু বলা যাচ্ছে না, সেটা হয়তো আরও কিছুদিন পরে আলোচনাটা চলছে দুই তরফেই, এবং অন্যান্য দলের সাথে আমাদের আলোচনা হচ্ছে। সংস্কার কমিশনের দেয়া কোনো প্রস্তাবই বাস্তবায়ন করেনি সরকার। বিজেসি সম্মেলনে অসন্তোষ, সম্প্রচার ও প্রেস কমিশন অধ্যাদেশ বাস্তবায়নের অঙ্গীকার উপদেষ্টার। কেরানীগঞ্জে বিস্ফোরণে উড়ে গেল মাদ্রাসার কক্ষ, নারী শিশু সহ আহত 4, জড়িত থাকার অভিযোগে 3 জনকে আটক করেছে পুলিশ। ওসমান হাদিকে হত্যার বিচারের দাবিতে শাহবাগে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি অব্যাহত। চট্টগ্রামে দেয়ালিকা গ্রাফিতি একে প্রতিবাদ। শুভেচ্ছা, আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলাম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার কন্যা ব্যারিস্টার জায়মা রহমানের পরিচয়পত্র নিবন্ধনের কার্যক্রম সম্পন্ন হয়েছে। 24 ঘন্টার মধ্যেই পেয়ে যাবেন জাতীয় পরিচয়পত্র। তবে চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে অপেক্ষা করতে হবে রোববার পর্যন্ত। আইন অনুযায়ী কমিশন সভার অনুমোদন সাপেক্ষে অন্তর্ভুক্ত হতে হবে ভোটার তালিকায়। এরপর মনোনয়নপত্র তোলা এবং দাখিলের জন্য সময় পাবেন 1 দিন। প্রায় 18 মাস কার অন্তরীণের পর 2008 সালের সেপ্টেম্বরে 1/11 সরকারের সময় সপরিবারে দেশ ত্যাগে বাধ্য হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই বছর ছবিসহ ভোটার তালিকা কার্যক্রম শুরু করে তৎকালীন শামসুল হুদা কমিশন। ফলে দীর্ঘ 17 বছর ভোটার তালিকায় নেই তার নাম। অবশেষে দেশের মাটিতে পা রাখার 3 দিন পর সেই অপেক্ষার অবসান ঘটাতে নির্বাচন কমিশনে তারেক রহমান। শনিবার সরকারি ছুটির দিন হলেও সকাল থেকে সার্বিক প্রস্তুতি নেয় ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। দুপুরে 1টার দিকে আগারগাঁও ইসি সচিবালয়ের পাশে ইটিআই ভবনে প্রবেশ করেন তারেক রহমান। সংরক্ষিত কক্ষে গিয়ে ভোটার ফর্মের তথ্য যাচাই করেন। এরপর ছবি তোলা, 10 আঙ্গুলের ছাপ, চোখের আইরিশ, স্বাক্ষর প্রদানের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করেন। এর প্রায় আধ ঘন্টা আগে মা ডাক্তার জুবাইদা রহমানকে সাথে নিয়ে তারেক রহমানের মেয়ে জায়মা রহমান একই কক্ষে প্রবেশ করেন। এ সময় ভোটার হওয়ার সকল প্রক্রিয়া সম্পন্ন করেন জায়মা রহমান। নিবন্ধন কার্যক্রম শেষ করে সবাইকে শুভেচ্ছা জানিয়ে নির্বাচন কমিশনের এলাকা ত্যাগ করেন তারেক রহমান। ঢাকা 17 আসনের গুলশান এলাকার 19 নম্বর ওয়ার্ডে ভোটার হতে আবেদন করেছেন তারেক রহমান ও জায়মা রহমান। সর্বনিম্ন 7 থেকে সর্বোচ্চ 24 ঘন্টার মধ্যে তারেক রহমানের জাতীয় পরিচয়পত্র প্রস্তুত হবে বলে জানিয়েছেন এনআইডির মহাপরিচালক। নিজের মতো করে কাজ করে সে। এই যে আমাদের যে 12 কোটি 76 লক্ষ লোকের আপনার তথ্য আছে আমাদের ওখানে, ও কিন্তু 12 কোটি 76 লোকের চেক করবে। চেক করে 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 আমি টেকনিক্যালি যতটুকু শিখেছি আর কি, চেক করে করে যখন দেখবে যে এটা ইউনিক, তখন সে একটা নাম্বার জেনারেট করে সফটওয়্যার। ওই নাম্বারটার উপর ভিত্তি করে আপনার এনআইডিটা জেনারেট হয়ে যায়। 24 ঘন্টার মধ্যে জাতীয় পরিচয়পত্র প্রস্তুত হলেও ভোটার তালিকায় তারেক রহমানের নাম উঠবে কিনা তা নির্ভর করছে কমিশনের সিদ্ধান্তের উপর। সচিব জানান, রবিবার কমিশনে উত্থাপন করা হবে তারেক রহমানের ভোটার আবেদন। নিবন্ধনটা চলমান প্রক্রিয়া, নিবন্ধন কমপ্লিট করেছেন, ভোটার তালিকায় অন্তর্ভুক্তি যেটাতে আগামী আপনার 12 ফেব্রুয়ারিতে নির্বাচনের সাথে সম্পর্কিত। কমিশনের অনুমতি দুভাবে পাওয়া যায়, একটা হচ্ছে আনুষ্ঠানিক সভা করে, আর একটা হচ্ছে নথির মাধ্যমে। এখন কমিশন যে পদ্ধতিতে অনুমোদন করবেন সেটা আমরা নথি উপস্থাপন করব,
নিষ্পত্তির জন্য। যেহেতু হাতে সময় একদিন, তাই রবিবারের মধ্যে সম্পূরক ভোটার তালিকা প্রকাশ করতে হবে ইসিকে। যে আসনে নির্বাচন করবেন তারেক রহমান ভোটার নম্বর দিয়ে সেখানকার রিটার্নিং অফিসার থেকে মনোনয়নপত্র তোলা ও দাখিলের সময় পাচ্ছেন একদিন। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এর আগে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। শ্রদ্ধা জানান জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতেও। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ওসমান হাদির কবর জিয়ারতের মাধ্যমে রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি জানান, চক্রান্ত থাকলেও নির্বাচন ঘিরে জনগণের শঙ্কা দূর হয়েছে। বেলা 11:30 নাগাদ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি কমপ্লেক্সে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। দোয়া ও মোনাজাতে স্মরণ করেন তেজোদ্দীপ্ত এক তরুণকে, গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেছে যার। এ সময় মোনাজাত পরিচালনা করেন শরীফ ওসমান হাদির বড় ভাই মুফতি আবু বকর সিদ্দিক। সঙ্গে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ডাকসু ভিপি ও ছাত্রদলের নেতৃবৃন্দ। পরে তারেক রহমান পুষ্পস্তবক অর্পণ করেন দ্রোহ বিদ্রোহের কবি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে। নজরুলের চেতনা ধারণ করে কবির প্রতি গভীর শ্রদ্ধা জানান তিনি। সমাধি কমপ্লেক্সের সামনে গাড়িতে ওঠার আগে হাত নেড়ে শুভেচ্ছা জানান অপেক্ষমান নেতাকর্মীদের। দুই হাত তুলে দোয়া কামনা করেন উৎসুক সাধারণে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জটিল রাজনৈতিক পরিস্থিতির মধ্যে তার বাংলাদেশে আগমন অনেক সমীকরণকে সহজ করে দিয়েছে। ওসমান হাদির কবর জিয়ারত রাজনৈতিক প্রজ্ঞারই উদাহরণ। নতুন যে চিন্তা ভাবনাগুলো বাংলাদেশের জন্য, তার যে নতুন পরিকল্পনা, সেই পরিকল্পনা বাংলাদেশে একটা নতুন দিগন্তের সূচনা করবে। যখন নির্বাচন যখন অনুষ্ঠিত হবে, সেখানে নিঃসন্দেহে জনাব তারেক রহমান সাহেব সবচেয়ে বেশি সাফল্য লাভ করবেন। চক্রান্ত ষড়যন্ত্র তো চক্রান্ত ষড়যন্ত্র, সেটা আগে ভাগে কিছু বলা যায় না, তবে এখন মানুষের মধ্যে সেই সংখ্যাটা দূর হয়ে গেছে। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের গাড়িবহরকে স্বাগত জানায় ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী। তার গাড়িতে ফুল ছিটিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ছাত্রদল। সকল বর্ণ নির্বিশেষে পুরো বাংলাদেশ উজ্জীবিত তারেক রহমানের এই ঐতিহাসিক আগমন উপলক্ষে। হাদির কবর জিয়ারতে আমাদের ছাত্রদলের নেতাকর্মীরা, সকল ইউনিটের নেতাকর্মীরা সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করছে। বাংলাদেশের হয়তো আর কোনো নিরাপত্তা নেই তাকে দেওয়ার মতো, কারণ সাধারণ জনগণের যে চাপ, সেই চাপ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিমশিম খাচ্ছে। দেখার জন্য আমরা আসছি আর কি, আমার নাতিরে নিয়ে আসছি। বর্তমানে দেশের যে পরিস্থিতি, এরকম একটা মানুষকে আমাদের দরকার। এর আগে গুলশানে বাসা থেকে বেরিয়ে মহাখালী ফ্লাইওভার হয়ে শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আসেন তারেক রহমান। স্বদেশ প্রত্যাবর্তনের পর তৃতীয় দিনের কর্মসূচিতে নেতাকর্মীদের ভিড় না করার নির্দেশনা ছিল মহানগর বিএনপির। তবুও পথে পথে উৎসুক নেতাকর্মী আর সাধারণ জনগণের উপস্থিতি ছিল দৃশ্যমান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যে দলের রাজনীতির মূলেই রয়েছে বাংলাদেশি জাতীয়তাবাদ, সেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে। শ্রদ্ধা জানালেন ওসমান হাদির কবরেও, যে দুজনই জাতীয়তাবাদের অনন্য প্রতীক। ওসমান হাদি কথা বলতেন আধিপত্যবাদ বিরোধী, আর 5 আগস্টের অভ্যুত্থান পরবর্তী প্রথম সমাবেশেই তারেক রহমান বললেন সবার আগে বাংলাদেশ। সেই বাংলাদেশের স্বার্থ রক্ষা করে সাধারণের জীবনমানের উন্নয়ন ঘটিয়ে বৈশ্বিক মঞ্চে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারেক রহমান নিজস্ব পরিকল্পনা নিয়ে এসেছেন। সেই পরিকল্পনা বাস্তবায়ন এবং তার আগে নির্বাচনী বৈতরণী পার হওয়াই এখন তারেক রহমানের সামনে বড় চ্যালেঞ্জ। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। চট্টগ্রামের 3 সংসদীয় আসনে ঘোষিত প্রার্থী পরিবর্তন করে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি। এতে সীতাকুণ্ড ও চট্টগ্রাম নগরের আংশিক নিয়ে গঠিত চট্টগ্রাম 4 আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মোহাম্মদ আসলাম চৌধুরী। পাহাড়তলী, হালিশহর, চট্টগ্রাম 10 আসনে প্রয়াত নেতা আব্দুল্লাহ আল নোমানের ছেলে সাইদ আল নোমান চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন। অন্যদিকে চট্টগ্রাম বন্দর, পতেঙ্গা, চট্টগ্রাম 11 আসনে নির্বাচন করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। গণ অধিকার পরিষদ ছেড়ে আসা বিএনপিতে যোগ দিলেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান। ঝিনাইদহ 4 আসন থেকে ধানের শীষের হয়ে লড়বেন। তাকে নির্বাচিত করতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তাতে দীর্ঘদিন রাজপথে থাকা তরুণ এই নেতার রাজনৈতিক পথ আরও সমৃদ্ধ হবে। দলের কৌশল মেনে সবাইকে রাশেদ খানের পক্ষে কাজ করার আহ্বান জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ।
অবশেষে আনুষ্ঠানিকভাবে বিএনপির হয়েই নির্বাচনে লড়ছেন গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান। শনিবার গুলশানে বিএনপি মহাসচিবের হাতে ফুল দিয়ে যোগদান করেন তিনি। রাশেদ খানের এই আসনটি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলা, ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গি ইউনিয়ন, ঘোড়াশালী ইউনিয়ন, ফুরসন্দি ইউনিয়ন, মহারাজপুর ইউনিয়ন নিয়ে গঠিত, যেটা ঝিনাইদহ সদর এবং কালীগঞ্জ থানা। যুগপৎ আন্দোলনে থাকা শরীকদের সঙ্গে আসন সমঝোতা করতে গিয়েই রাশেদ খানকে ঝিনাইদহ 4 আসন ছেড়ে দিয়েছে বিএনপি। আমি আপনার অনুরোধ করব, এই ঝিনাইদহ ও কালীগঞ্জ, ঝিনাইদহ সদর ও কালীগঞ্জ অর্থাৎ ঝিনাইদহ 4 আসনের বিএনপির সকল নেতাকর্মীকে মোহাম্মদ রাশেদ খানের সঙ্গে কাজ করার জন্য এবং তাকে বিজয়ী করার জন্য সর্বশক্তি দিয়ে কাজ করার জন্য। এরকম আরও অনেক সাবেক ছাত্রনেতা যারা এখনো বয়সের তরুণ, তারা জাতি বিনির্মাণে সঠিকভাবে পদক্ষেপ নিতে পারুক এবং সেজন্য তাদেরকে জাতীয় সংসদ থেকে শুরু করে সমাজের, রাষ্ট্রের বিভিন্ন স্তরে তারা প্রতিষ্ঠিত হোক, সেটা আমাদের কামনা। নানা সূত্র বলছে, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় গণ অধিকার পরিষদ থেকে ট্রাক প্রতীকে নির্বাচন করলে জয়লাভ করা অনেক চ্যালেঞ্জিং। সেই জন্যই গণ অধিকার ছেড়ে ঝিনাইদহ 4 আসনে জয় নিশ্চিত করতেই ধানের শীষ প্রতীক নিয়ে সেখান থেকে লড়বেন রাশেদ খান। যদিও দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় দল থেকে সাধারণ সম্পাদক রাশেদ খানকে বহিষ্কার করার কথা জানিয়েছে গণ অধিকার পরিষদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যাকে আমি নিজের আদর্শ হিসেবে মনে করি, বর্তমানে বিএনপির নেতৃত্ব দিচ্ছেন জনাব তারেক রহমান। তিনি আমাকে অত্যন্ত স্নেহ করেন, ভালোবাসেন। ফ্যাসিবাদ বিরোধী আমল থেকে তার সাথে আমার সম্পর্ক। আমি মনে করি নতুন বাংলাদেশ গঠনে তার নেতৃত্ব দেশ এবং জনগণের জন্য অত্যন্ত প্রয়োজন। রাশেদ খানের বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার মুরারিদহ গ্রামে। তিনি গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এমন নেতার বিএনপিতে যোগদান নিয়ে দলের নেতাকর্মীদের মাঝে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আল আমিনা কহন, যমুনা নিউজ, ঢাকা। সময় ফুরিয়ে আসছে, কিন্তু এখনো চূড়ান্ত হয়নি কোনো দলেরই 300 আসনে প্রার্থীরা। মনোনয়নপত্র দাখিলের আগে শতভাগ চূড়ান্ত হবে কিনা নিশ্চিত নয়। নির্বাচনী আসন সমঝোতা নিয়ে অসন্তোষ আছে বিএনপির শরিক দলগুলোর মধ্যে। এদিকে জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলোর মধ্যে আসন ভাগাভাগি নিয়ে আছে মতভেদ। সমমনা 7টি দলের বাইরে দলটির সাথে আলোচনায় আছে এনসিপি সহ একাধিক দল। সময় যত গড়াচ্ছে নির্বাচনে রাজনৈতিক দলগুলোর আসন সমঝোতা তত কঠিন হচ্ছে। বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি সহ দলগুলো এখনও শতভাগ আসনে প্রার্থী চূড়ান্ত করতে পারেনি। জোটবদ্ধ হলেও নির্বাচন করতে হবে নিজ প্রতীকে। আরপিওর এমন সংশোধনের পর জোট ও শরিকরা নানা হিসেব কষছে। কে কত আসন পাবে, কয়টায় দেয়া হবে ছাড়, এই নিয়ে এখনও দর কষাকষিতে দলগুলো। মুফতি রশিদ বিন ওয়াক্কাস, ইসলামী ঐক্য জোট। যুগপৎ আন্দোলনের শরিক ও সমমনা দলগুলোর সঙ্গে আসন সমঝোতা প্রায় চূড়ান্ত করেছে বিএনপি। 272টি আসনে দলীয় সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। বাকি 28টি থেকে সমঝোতার মাধ্যমে শরিকদের দেয়া হবে। যুগপৎ আন্দোলনের শরিক ও সমমনা দলগুলোর সঙ্গে আসন সমঝোতা প্রায় চূড়ান্ত করেছে বিএনপি। 272টি আসনে দলীয় সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা হয়েছে। বাকি 28টি সমঝোতার মাধ্যমে শরিকদের দেয়া হবে। এখন পর্যন্ত প্রায় 14টি আসনে শরিক দলের প্রার্থীদের নামও ঘোষণা করেছে দলটি। যেসব আসনে সমঝোতা হবে সেখানে প্রার্থী দেবে না বিএনপি। যদি বোঝাপড়া থাকে অনেক কিছুই করা সম্ভব। এই তো এটা নিয়ে কিছু টানাপোড়েন আছে। সব নির্বাচনের সময় এরকম কিছু টানাপোড়েন থাকে, আপনি জানেন এটা। এবারও তার ব্যতিক্রম না, কিন্তু এবার আমরা একটু গুরুত্বপূর্ণ, বিএনপি যেহেতু বড় দল, তাদের আমরা বড় ঔদার্য আমরা আশা করেছিলাম। সরকার গঠন করলে সরকার কিভাবে বাকিরা অংশ হতে পারে তারা এটা বিবেচনার মধ্যে আছে। এরপরে সংরক্ষিত নারী আসন আছে। আপার চেম্বার গঠিত হলে উচ্চতর কক্ষ, সেখানেও একটা অ্যাকোমোডেট করবার সুযোগ আছে। কিন্তু ব্রডলি ন্যাশনাল পলিটিক্সে এখনো পর্যন্ত এক ধরনের বোঝাপড়ার জায়গাটা আমরা বাড়িয়ে তুলবার, অব্যাহত রাখার একটা সচেতন চেষ্টা বিএনপির দিক থেকেও আছে, আমাদের দিক থেকেও আছে। সংস্কার, জুলাই হত্যাকাণ্ডের বিচার, গণভোট সহ 5 দফা দাবিতে মাঠে আন্দোলন করছে জামায়াত সহ 8টি সমমনা দল।
রাজপথের এই ঐক্যকে নির্বাচনের মাঠে কাজে লাগাতে চায় দলগুলো। আসন সমঝোতাও প্রায় চূড়ান্ত, তবে এনসিপির সাথে আলোচনার কারণে খেলাফতে মজলিসের নাখোশ নিয়ে কানাঘোষা আছে। যদিও একে গুজব বলছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল। জানান, এনসিপি সহ একাধিক দলের সাথে আলোচনা চলছে। শনিবার সন্ধ্যায় সমমনা দলগুলোর শীর্ষ নেতৃত্বের সাথে বসবে তার দল। 2-3টা দলের সাথে আমাদের বসাবসি হয়েছে, আসনও তারা তালিকা দিয়েছে, আমরাও কাজ করছি। আরও প্রায় ডজনখানিক দল আছে যারা যোগাযোগের মধ্যে আছে, আসতে চাই। তা আমরা কতটুকু আসলে স্পেস দিতে পারবো, যেহেতু আমরা 8 দল একসাথে দীর্ঘদিন কাজ করে এই জায়গায় আসছি। সংখ্যার নীতি তৈরি করে নিয়ে গেলে আমরা ওই যে নীতি যেটা হচ্ছে বিজয়, যদি কিছু টুকটাক থাকে এটা পুরো করা যাবে। এদিকে বিএনপির সাথে এনসিপির আসন সমঝোতার বিষয়টি আলোচনায় থাকলেও দুই পক্ষের শেষ পর্যন্ত বোঝাপড়া হয়নি। জামায়াতের সাথে এনসিপির আলোচনা চললেও একটি অংশের এতে সমর্থন নেই। নতুন গঠিত জোটের মধ্যেও আছে আপত্তি। কতটা আসন বা কিভাবে কোন ফরম্যাটে এই নেগোসিয়েশনটা হবে এ ব্যাপারে চূড়ান্ত কিছু বলা যাচ্ছে না। সেটা হয়তো আরও কিছুদিন পরে। আলোচনাটা চলছে দুই তরফেই এবং অন্যান্য দলের সাথেও আমাদের আলোচনা হচ্ছে। আমরা আমাদের দলের স্বাতন্ত্র্য এবং আমাদের দলের যে ইশতেহার ইত্যাদিকে মাথায় রেখে এই আসন সমঝোতা কিংবা কোনো ধরনের আন্ডারস্ট্যান্ডিং সেটাতে আমরা যাব। মনোনয়নপত্র জমা দেওয়ার আগে কোনো সমঝোতায় আসতে না পারলে প্রার্থিতা প্রত্যাহারের আগেই সমাধানে আসতে হবে দলগুলোকে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। গণমাধ্যম সংস্কার কমিশনের দেয়া একটি প্রস্তাবও বাস্তবায়ন করেনি অন্তর্বর্তী সরকার। সাংবাদিকরা স্বাধীন মত প্রকাশ করতে গিয়ে এখনও আক্রান্ত হচ্ছে। ডেইলি স্টার ও প্রথম আলোতে হামলার পর স্বাধীন সাংবাদিকতার বিষয়টি আবারও সামনে এসেছে। সম্প্রচার সাংবাদিকদের সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসির ষষ্ঠ সম্মেলনে এমন মন্তব্য সিনিয়র সাংবাদিকদের। এ সময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সম্প্রচার কমিশন ও প্রেস কমিশন অধ্যাদেশ বাস্তবায়নের অঙ্গীকার করেন। সম্প্রচার সাংবাদিকদের সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসির ষষ্ঠ সম্মেলন রাজধানীর সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের এবারের সম্মেলনের প্রতিপাদ্য ভয়হীন, স্বাধীন, নীতি নির্ভর। সাংবাদিকতার নীতি উন্নয়ন, সাংবাদিকদের কল্যাণ, গণমাধ্যমের স্বাধীনতার প্রশ্নে নিরন্তর লড়াইয়ের আহ্বান সিনিয়র সাংবাদিকদের। ডেইলি স্টার ও প্রথম আলোতে হামলায় ক্ষোভ প্রকাশ করেন তারা। একই সাথে বিগত সরকারের সুবিধাভোগী সাংবাদিকদের হত্যার অভিযোগে জেলে আটকে রাখার সমালোচনাও করা হয়। আপনি জানেন, আমি জানি, সরকার জানে, সারা দুনিয়া জানে যে তাদের কিছু নৈতিক রাজনৈতিক অপরাধ তারা করেছেন। আমিও মনে করি মোশাহেদি করা, সুযোগ সুবিধা নেওয়া অবশ্যই অপরাধ, কিন্তু সেটা খুনের অপরাধ নয়। আর যদি সেটা খুনের সমান অপরাধ হয় তার জন্য আপনি আইন বানান। যতক্ষণ পর্যন্ত আপনার সেটা নাই, তাদেরকে খুনের মামলায় আটকে রাখার রাষ্ট্রের কোনো অধিকার নাই। 24-এর ভোট ছাড়ের পর যে আশা সবাই ছিলেন, আমিও এক ধরনের পরিবর্তন আশা করেছিলাম, এখন আর সেই পরিবর্তন আশা করি না। সন্ত্রাস দমন আইন সহ বেশ কিছু কালাকানুন নিয়ে সাংবাদিকদের প্রশ্ন তোলার আহ্বান জানান ব্যারিস্টার সারা হোসেন। কিসের জন্য সন্ত্রাস বিরোধী আইন ব্যবহার করা হয়, কিসের জন্য সেই প্রথম আওয়ামী লীগের আমলের বিশেষ ক্ষমতা আইন কিসের জন্য ব্যবহার করা হয়, কোন ক্ষেত্রে এটা যৌক্তিক, কোন ক্ষেত্রে অযৌক্তিক। সম্মেলনে বিজেসি ট্রাস্টি এবং যমুনা টিভির সিইও ফাহিম আহমেদ বলেন, কোনো আমলেই গণমাধ্যমের ত্রুটি চেপে ধরা বা ভয় ভীতি দেখানো আশা করে না সংবাদ মাধ্যম। এতদিন কথা বলতে পারেনি বলে সেটার প্রতিবাদে আমরা বিক্ষোভ করেছি, রাস্তায় নেমেছি, সাধারণ মানুষ রাস্তায় নেমেছে এবং সেই ফেসিবাদী সরকারকে বিদায় নিতে হয়েছে। আমরা এখন কথা বলতে চাই, মানুষের কথা বলতে চাই, বাংলাদেশের কথা বলতে চাই। আসলে সত্যি কথা হচ্ছে যে আমরা একটি সুন্দর বাংলাদেশ দেখতে চাই। গণমাধ্যম সংস্কার কমিশনের সাবেক প্রধান কামাল আহমেদ অভিযোগ করেন, তার কমিশনের দেয়া একটি প্রস্তাবও বাস্তবায়ন করেনি অন্তর্বর্তী সরকার। এমন বাস্তবতায় স্বাধীন সাংবাদিকতা সম্ভব নয় বলেও মনে করেন তিনি। এখন তো জানি আমরা যে আইনটা হচ্ছে না, তো এই বাস্তবতার মধ্যে আমরা স্বাধীন সাংবাদিকতা করব, আমাদের সাংবাদিকতার সুরক্ষা পাবে, দৃষ্টান্ত তো আমরা দেখলাম। এ সময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান অন্তর্বর্তী সরকারের বাকি 1.5 মাসের মধ্যে সম্প্রচার ও প্রেস কমিশন অধ্যাদেশ নিয়ে কাজ করার অঙ্গীকার করেন। এ সময় জুলাই গণ অভ্যুত্থানের সময় ঝুঁকি নিয়ে সংবাদ প্রচার করায় কয়েকটি গণমাধ্যমের প্রশংসা করেন উপদেষ্টা। আপনার যদি কারো মতামত পছন্দ না হয়, আপনি ভিন্ন মতের একটা পত্রিকা খোলেন,
আপনার পত্রিকাকে আপনি জনপ্রিয় করে তোলেন, আপনি সেটা না করে যে পত্রিকাতে একটা আগুন লাগিয়ে দিবেন আর মনে করবেন আপনার সমস্যার সমাধান হয়ে গেল, এটা তো হতে পারে না। আমরা যদি সত্যি আবার জুলাই আগস্টে ফেরত যাই, এই প্রথম আলো, ডেইলি স্টার, নিউ এজ, এই তিনটা পত্রিকাই কিন্তু ওই সময় আন্দোলনের খবরগুলো ছাপাচ্ছিল। যদি টেলিভিশনের দিকে তাকাই তাহলে চ্যানেল 24 এবং যমুনা, এবং আমার মনে আছে যে ওই আন্দোলনের পরে যমুনা এবং চ্যানেল 24-এর সাংবাদিকদেরকে নিয়ে মানে সাধারণ মানুষ কতটা আনন্দ করছিল এবং যমুনার সাংবাদিকদেরকে পেয়ে তারা কতটা তাদের আবেগটা প্রকাশ করছিল। দুই বিপ্লবী তরুণ তথ্য উপদেষ্টার দায়িত্ব পালনের পরও গণমাধ্যমে বিন্দুমাত্র সংস্কার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন বিজেসি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান রেজওয়ানুল হক। তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন দুইজন বিপ্লবী তরুণ। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ হাসনাবাদ এলাকায় একটি মাদ্রাসা ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশু সহ অন্তত 4 জন আহত হন। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় 3 জনকে আটক করেছে পুলিশ। বাকিদের ধরতে অভিযান চলছে। ২৬ ডিসেম্বর দুপুরের ঘটনা। হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকা। উম্মালকুড়া ইন্টারন্যাশনাল নামের একটি মাদ্রাসা ভবনে বিস্ফোরণে উড়ে যায় 2টি কক্ষের দেয়াল। স্থানীয়রা জানান বিস্ফোরণে ভেঙে তছনছ হয়ে যায় ভবনের আসবাবপত্র, জানালার কাচ। ফাটল দেখা যায় ভবনের ছাদ ও বিমে। আহত হন মাদ্রাসার পরিচালক সহ তার পরিবারের 3 সদস্য। সাথে সাথে উদ্ধার করে তাদেরকে হাসপাতালে নেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ সুপার। স্ত্রী যেটা বলেছে যে সে ধারা পুলিশ কর্তৃক মানে আমাদের যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের স্পেশালিস্ট গ্রেপ্তার হয়েছিল। গ্রেপ্তারে সে বিস্তারিত আমরা এখনো জানতে পারিনি। পুলিশ জানায় ঘটনার পর এলাকা পরিদর্শন করে 400 লিটার কেমিক্যাল, 4টি বোমা, একটি ল্যাপটপ ও 2টি মনিটর উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পরিচালকের 3 স্বজনকে আটকও করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান চলছে বলেও জানিয়েছে পুলিশের এই কর্মকর্তা। এই বিষয়ে আমাদের অভিযান অব্যাহত আছে এবং এই বিষয়ে আমরা আমাদের মামলা নেওয়ার জন্য আমরা প্রক্রিয়াধীন আছি। কিন্তু আমরা এই বিষয়ে একটি মামলা করে আমরা তদন্ত বিষয়ে আমি আমাদের পাশ থেকে এতটুকুই আর বেশি কিছু আমরা তদন্ত কার্যক্রম করে পরবর্তীতে হয়তো। উম্মালকুড়া ইন্টারন্যাশনাল মাদ্রাসাটিতে প্রায় 50 জন শিক্ষার্থী পড়াশোনা করে। জারিন অর্নি, যমুনা নিউজ। ঠাকুরগাঁওয়ে রাতের আঁধারে একটি মাজার ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। গতরাতে শহরের গোরস্তান এলাকায় সত্যপীরের মাজারে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান ভোরে মাজারের পাশের মসজিদে নামাজ পড়তে গিয়ে ভাঙচুরের বিষয়টি টের পান তারা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। মাজার ভাঙচুরের ঘটনায় ক্ষোভ জানিয়েছে এলাকাবাসী। জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। এই ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। রাতের বেলা কে বা কারা মাজার ভাঙচুর করছে এবং কি পিছনে কয়েকটা কবর দেখলাম, কবরের যে নামগুলো আছে ভাঙচুর করছে। কি কারণে যে করলো আমরা বুঝতে পারতেছি না। এটা না এরকম আজীবন আমরা কোনোদিন দেখিনি যে এখানে একটা কেউ সুতা বন্ধ নাচে কিংবা ভাঙচুর করছে। আইন শৃঙ্খলার সদস্য আছেন এবং গোয়েন্দা বাহিনী আছেন, তারা খোঁজখবর নেবেন এবং আশেপাশে যে সিসি ক্যামেরাগুলো আছে এগুলো দেখে উপযুক্ত আমরা ব্যবস্থা গ্রহণ করব। শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে শাহবাগে অবস্থান করছে ইনকিলাব মঞ্চ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শুক্রবার দুপুর থেকে অবস্থান নেন তারা। রাতে ঘোষণা হয় যতক্ষণ পর্যন্ত খুনিদের দেশে ফিরিয়ে বিচারের আওতায় আনা হবে না ততক্ষণ পর্যন্ত শাহবাগ ছাড়বেন না আন্দোলনকারীরা। সকালে তারেক রহমানের ওসমান হাদির কবর জিয়ারতের উদ্যোগকে স্বাগত জানিয়ে 2 ঘন্টার জন্য রাস্তা ছেড়ে দেন আন্দোলনকারীরা। পরে আবারও শাহবাগ মোড় আংশিক অবরোধ করে বিচারের দাবিতে স্লোগান দিতে থাকেন তারা। ওসমান হাদির হত্যাকারীদের যত দ্রুত সম্ভব গ্রেফতারের পর বিচারের আওতায় আনার দাবি জানানো হয়। ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে চট্টগ্রামে দেয়ালিকা ও গ্রাফিতি অঙ্কন করেছেন শিক্ষার্থীরা। ফুটিয়ে তোলা হয়েছে ঘাতকদের রাক্ষসে প্রতিচ্ছবি। একই সাথে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে চট্টগ্রামের নিউ মার্কেটে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বিচার নিশ্চিতে ঐক্যবদ্ধ ছাত্র জনতা। ওসমান হাদি, যে নাম কাঁপন ধরিয়েছিল আধিপত্যবাদ, অন্যায়, জুলুমকারী ও অত্যাচারীদের বুকে, সবশেষ একটি গুলি কেড়ে নেয় বজ্রকণ্ঠের এই উদীয়মান তরুণ নেতার জীবন।
শহীদ ওসমান হাদির খুনের বিচার দাবিতে উত্তাল সারা দেশ। পিছিয়ে নেই চট্টগ্রামের তরুণরাও। দেয়ালে দেয়ালে এঁকেছেন হাদির গ্রাফিতি, চেয়েছে খুনিদের বিচার। শিল্পীর ভাষা, এই দেয়ালিকা, এই গ্রাফিতি, এই লেখা। আমি তো কর্তৃপক্ষ না, এই ইন্টারিম সরকার, তাকেই এই বার্তা দিতে যাচ্ছি যে আমরা হাদি হত্যার বিচার চাই। তোমাদের গল্প আমাদের মঞ্চ সংগঠনের ডাকে চট্টগ্রামের সিআরবি শিরিষতলায় হাদির প্রতিচ্ছবি রংতুলির আঁচড়ে ফুটিয়ে তোলেন শিক্ষার্থীরা। রাক্ষসের আদলে ফুটিয়ে তোলা হয়েছে খুনির চিত্র। রাস্তায় মোটরসাইকেলের অবস্থায় খুন করে, তো সে কখনো সাধারণ মানুষ হতে পারে না, সে খুনি, এবং সে খুনির ছবিটাই আঁকতে চাইছিলাম। ভারতের অগ্রাসনের প্রতি যে তার যে বিরোধ ছিল, যে প্রতিবাদ ছিল, যে বজ্রকণ্ঠ ছিল, সেটাই আমরা বাংলাদেশের মাঝে তুলে ধরতে চাচ্ছি। এসব দেয়ালিখা ও গ্রাফিতি নজর কাড়ে সাধারণ মানুষের। খুনিদের বিচারের আওতায় আনার দাবি তাদের কণ্ঠেও। হাদি ভাইয়ের মতন ভালো মানুষকে যারা হত্যা করেছে, এরকম হত্যা যেন কেউ না হয়। হাদি এরকম হত্যা যারা করেছে তার বিচার চাই আমরা। উনাকে যেহেতু হত্যা করেছে, আমরা চাই যারা ওনাকে হত্যা করেছে তাদের জন্য কঠিন একটি শাস্তি হোক। হাদি ভাই যে হত্যা হলো, সেই পরিষদ চট্টগ্রামের বিভিন্ন স্থানে কালচারাল ফেস্টিভ্যালের অঙ্কনগুলো করা হচ্ছে। এদিকে শহীদ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে বিকেল ৩টায় নিউ মার্কেট মোড়ে অবস্থান কর্মসূচি পালন করে ইনকিলাব মঞ্চ। অংশ নেয় ছাত্র জনতা। এতদিন পার হওয়া সত্ত্বেও ইন্টারিম সরকার এখনো পর্যন্ত হাদি হত্যার যারা খুনি তাদেরকে এখনো পর্যন্ত ফাইন্ড আউট করতে পারেনি। এই জন্য আমরা এখানে আমাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছি। হাদি হত্যার বিচার নিয়ে কোনো আপোষ করা যাবে না, এবং এটা নিয়ে আমরা আমাদের কর্মসূচি, আমাদের সব দাবি আমরা অব্যাহত রাখবো। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। চাহিদা বিশাল, কিন্তু নেই পর্যাপ্ত অর্থায়ন। স্বাভাবিকভাবেই বাধাগ্রস্ত হচ্ছে প্রান্তিক পর্যায়ের বেসরকারি উদ্যোগ। অর্থের খরা কাটিয়ে উঠতে ক্ষুদ্র ঋণ ব্যাংক প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার, কিন্তু প্রশ্ন হচ্ছে ব্যাংকটির তদারকি করবে কোন সংস্থা? শেয়ার হোল্ডার হলে প্রতিষ্ঠানের দায় দেনা ব্যাংকের উপর বর্তাবে। এটি কি স্বস্তিদায়ক? আমদানি রফতানি বাণিজ্যে নয়, শুধুমাত্র ক্ষুদ্র ঋণ কার্যক্রমই পরিচালনা করতে পারবে প্রস্তাবিত এই ব্যাংক। এমআরএ বলছে ক্ষুদ্র ঋণ গ্রহীতার স্বার্থ এই ব্যাংকের মাধ্যমে সমুন্নত হওয়া উচিত। প্রান্তিক এসব মানুষই সচল রেখেছে অর্থনীতির চাকা। নানাবিধ সংকটের মধ্যেও দিনরাত পরিশ্রম করে উৎপাদন করেন পণ্য। অর্থায়ন বৈষম্যের কারণে বাধাগ্রস্ত হচ্ছে উদ্যোগ। এক্ষেত্রে বড় প্রতিবন্ধক পুঁজির স্বল্পতা। প্রান্তিক মানুষের সঞ্চয় নেয় ব্যাংক, কিন্তু দেয় না পর্যাপ্ত ঋণ। ভরসা ক্ষুদ্র ঋণ সংস্থা। অর্থায়ন নিশ্চিত করতে ক্ষুদ্র ঋণ ব্যাংক করতে চায় সরকার। জারি করা হয়েছে ক্ষুদ্র ঋণ ব্যাংক অধ্যাদেশ 2025। প্রাথমিকভাবে অনুমোদিত এবং পরিশোধিত মূলধন নির্দিষ্ট করা হয়েছে। প্রস্তাবিত ব্যাংকটির মালিক হবেন প্রান্তিক মানুষ। উদ্যোক্তারা পাবেন না বাড়তি কোনো লভ্যাংশ। কস্ট অফ ফান্ডটা কমে যাবে, কারণ আপনি যখন ক্লায়েন্টের সেভিংস এবং অন্য মানুষ থেকে সেভিংসটা নিতে পারবেন, আপনার কস্ট অফ ফান্ড কমে গেলে রেট অফ ইন্টারেস্টও আপনি কমাই দিতে পারবেন। ক্ষুদ্র ঋণে যেখানে আমাদের 24%, মাইক্রোক্রেডিট ব্যাংক হলে এটা আরও কমে দেওয়া যেতে পারে। এতে করে আমার কাছে মনে হয় প্রান্তিক মানুষের দৌড় গোড়ায় ঋণ সুবিধাটা দেওয়া যাবে এবং তাদের দারিদ্রতা বিমোচনটা সুবিধা হবে। এই ব্যাংকটার বড় একটা দিক হলো পাবলিক ডিপোজিট নিতে পারবে, যেমন আমাদের এমএফআইগুলো আসলে পাবলিক ডিপোজিট নিতে পারে না। দে আর ভেরি মাচ লিমিটেড উইথ দেয়ার মেম্বার্স ডিপোজিট। তো মেম্বার্স ডিপোজিট তো ভেরি লিমিটেড। এখন যেটা আছে ধরেন যে তাদের টোটাল ফান্ডের 37 নট মোর দেন 40%। প্রশ্ন হচ্ছে ব্যাংকটি তদারকি করবে কোন সংস্থা? যদি বাংলাদেশ ব্যাংক কোম্পানি আইন বলেই পরিচালিত হয়, তাহলে বিকল্প ব্যাংকের কি দরকার? তফসিলি ব্যাংকের মতো ব্যাংক হয় তাহলে অবশ্যই বাংলা ব্যাংকে করা উচিত, কিন্তু সেটার প্রয়োজন আছে কিনা? তাহলে এটার নাম আমরা মাইক্রো ক্রেডিট ব্যাংক কেন দিব? আর যদি মাইক্রো ক্রেডিট ব্যাংকই হয়, যেটা কিনা আপনার একদম মাইক্রো ক্রেডিট দিবে এবং এটার সাপেক্ষে সব কিছু হবে, খালি সঞ্চয়ের দিক থেকে একটু ভিন্ন মাত্রা, সেটা যদি হয় তাহলে অবশ্যই এটা এমআরএ করতে পারে। ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান যদি এই ব্যাংকের শেয়ার হোল্ডার হয়, তাহলে তার সকল দায়দেনা ব্যাংকের উপর বর্তাবে। এমন নিয়মও প্রশ্নবিদ্ধ। তফসিলি ব্যাংক থেকে এই ক্ষুদ্র ঋণ ব্যাংকের পার্থক্য হচ্ছে শেয়ার হোল্ডাররা বিনিয়োগ থেকে পাবেন না বাড়তি লভ্যাংশ। শেয়ার হোল্ডার যারা কিনা ওই যে ঋণ গ্রহীতা এবং আমানতকারী, তারা সেই ডিভিডেন্ড পাবে। কিন্তু আমরা কমার্শিয়াল ব্যাংকে যেমন স্পন্সর ডিরেক্টর বলি, এখানে যারা থাকবে
তারা ওই ক্যাপিটাল দিয়েছে, শুধু সেই ক্যাপিটালটুকু ডিভিডেন্ড আকারে তুলতে পারবে, এর বেশি কিন্তু আপনার তারা কিছু পাবে না। তার মানে ক্যাপিটালটা শুধু রিকভার করতে পারবে। কারো কারো দেখা যাচ্ছে কি 50,000 কোটি টাকার দায় দেনা আছে, অথরাইজ ক্যাপিটাল যার হবে 300 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল যেখানে শুরুতে হবে 100 কোটি টাকা। তো এর মধ্যে আপনি এটাকে কীভাবে ফিট করবেন? খসড়া চূড়ান্ত করতে 10 সদস্যের কমিটি গঠন করেছে সরকার। 2 সপ্তাহের মধ্যে চূড়ান্ত হবে সবকিছু। ব্যাংক নামে চলতে গেলে এটা একটা প্রশ্ন আছে যে তাহলে এমআরএ কীভাবে রেগুলেট করবে? রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। খুলনার সোনাডাঙ্গায় এনসিপি নেতা মোতালেব শিকদারকে গুলির ঘটনায় অভিযুক্ত ডিকে শামীম ওরফে ঢাকাইয়া শামীম সহ 2 জনকে গ্রেফতার করেছে র্যাব। এ নিয়ে এ ঘটনায় 4 জনকে গ্রেফতার করা হলো। র্যাবের দাবি, চাহিদা মতো মাদক সরবরাহ করতে না পারায় ও মাদকের টাকার ভাগাভাগি নিয়ে ক্ষিপ্ত হয়ে শামীম নিজ হাতে মোতালেব সর্দারকে গুলি করে। তন্নির বাসায় নিয়মিত মাদকের কারবার হতো। বিকেলে র্যাব 6 খুলনার সদর দফতরে সংবাদ সম্মেলনে সব কথা জানান ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নাজমুল ইসলাম। র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে বসুপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে সন্ত্রাসী ডিকে শামীমকে গ্রেফতার করা হয়। এর আগে বৃহস্পতিবার রাতে সেই ঘটনায় সম্পৃক্ত সোনাডাঙ্গা এলাকা থেকে শামীমের সহযোগী মাহাদিনকে গ্রেফতার করে র্যাব। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জমে উঠেছে রিহ্যাব ফেয়ার 2025। এক ছাদের নিচে নিজের পছন্দের প্লট কিংবা ফ্ল্যাট খুঁজতে ভিড় করছেন ক্রেতা দর্শনার্থীরা। তাদের আকৃষ্ট করতে বিভিন্ন কোম্পানি মূল্য ছাড় সহ নানা অফার নিয়ে হাজির হয়েছে এই আবাসন মেলায়। পাশাপাশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো বিভিন্ন ঋণ সুবিধা তুলে ধরছেন ক্রেতাদের সামনে। উদ্যোক্তারা বলছেন, নতুন ড্যাপ ও ইমারত নির্মাণ বিধিমালায় অনেক জটিলতা কেটে যাওয়ায় ইতিবাচক প্রভাব পড়েছে প্লট ও ফ্ল্যাট বিক্রিতে। শহরে একটা স্থায়ী আবাসন ও নিরাপদ বসবাসের স্বপ্ন থাকে অনেকে, কিন্তু ব্যয়বহুল এই স্বপ্ন পূরণের সাধ্য হয়ে ওঠে না। তাই কিছুটা সাশ্রয় বা মূল্য ছাড়ের সুবিধা পেতে রিহ্যাব ফেয়ারে ভিড় করছেন ক্রেতারা। স্বাদ ও সাধ্যের মধ্যে ফ্ল্যাট খুঁজছেন তারা। রিহ্যাব ফেয়ার 2025-এর শেষ দিনেও স্টলগুলোতে ক্রেতা দর্শনার্থীদের বেশ ভিড়। গ্রাহকের পছন্দ অনুযায়ী নিজ নিজ প্রতিষ্ঠানের প্রকল্পগুলো ক্রেতার সামনে তুলে ধরছেন বিক্রয় প্রতিনিধিরা। একই ছাদের নিচে স্বনামধন্য সব প্রতিষ্ঠানের প্রকল্প যাচাই বাছাই করে নেওয়ার সুযোগ থাকায় সন্তুষ্ট ক্রেতারা। এখানে যেহেতু চাকরি করা, সেহেতু আমরা মনে করছিলাম যে একটা ছোট্ট একটা ফ্ল্যাট যদি আমার সাধ্যের ভিতরে থাকে তাহলে ওরকম একটা ফ্ল্যাট আমি খুঁজছিলাম। কোনো কোম্পানি 10%, কোনো কোম্পানি 15% দিচ্ছেন। হ্যাঁ, আমরা দেখছি এটা আমাদের জন্য অনেক, মানে বিভিন্ন কোম্পানি আসলে আমাদের জন্য অনেক সুবিধা হয়। প্লট কিংবা ফ্ল্যাটের যথাযথ অনুমোদন আছে কিনা, অথবা ইমারত নির্মাণ বিধিমালা সঠিকভাবে অনুসরণ করে ভবন নির্মাণের বিষয়ে ক্রেতাদের জানার আগ্রহ সবচেয়ে বেশি। তবে এবারের আবাসন মেলায় ভবন নির্মাণে প্রযুক্তির ব্যবহার এবং মানসম্পন্ন নির্মাণ সামগ্রীর ব্যবহারের বিষয়ে সবচেয়ে বেশি খোঁজ দিচ্ছেন ক্রেতারা। উদ্যোক্তারা জানান, সম্প্রতি ঢাকা ও আশেপাশে ঘন ঘন ভূমিকম্পের জন্য এসব বিষয়ে ক্রেতাদের সচেতনতা বেড়েছে। বিল্ডিংয়ের ডিজাইন, তারপর ফ্লোর প্ল্যান, তারপর যেহেতু রিসেন্টলি আমাদের দেশে ভূমিকম্পের একটা বড় সম্ভাবনা গিয়েছে, তো সেই দিক থেকে চিন্তা করতে গেলে ওনারা সেটা চিন্তা করেও আমাদের কাছে আসছেন। সবসময় আমরা যে প্রাইসটা আসলে দিয়ে থাকি, রেগুলার যে প্রাইস থাকে, সেই প্রাইস থেকে আমরা মেলা উপলক্ষে আমরা একটা বিশেষ ছাড়ের রাখছি, বিশেষ প্রাইস থাকছে, সাথে আমাদের কিছু গিফট থাকছে। আমাদের এখানে 3 কাঠা আছে, 5 কাঠা আছে, আলহামদুলিল্লাহ। ওখানে নতুন ড্যাপের নতুন বিধিমালায়, ইমারত বিধিমালায় আমাদের এখানে বিল্ডিংয়ের হাইটটা একটু বেশিই পাবে। আবাসন প্রতিষ্ঠান ছাড়াও মেলায় অংশ নিয়েছে বেশ কটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। প্লট ক্রয় কিংবা নিজ জমিতে ভবন নির্মাণের জন্য বিভিন্ন ঋণ সুবিধা নিয়ে হাজির হয়েছে এসব প্রতিষ্ঠান। তুলে ধরছে ব্যক্তিগত কিংবা ত্রিপক্ষীয় গৃহঋণের নানা অফার। আমরা তো এনআরবি ব্যাংকের পক্ষ থেকে আসছি। আমাদের টিমটা ফাইন্যান্স করে হাউস ফাইন্যান্সের ব্যাপারে। সেখানে আমাদের প্রোডাক্ট আছে হোম লোন, কনস্ট্রাকশন, ফ্ল্যাট পারচেজ, টেক ওভার, তারপর আমাদের গ্রামীণ গৃহঋণ আছে, এটা সেমি পাকা কনস্ট্রাকশন, প্লাস আপনার ওখানে আমার কনস্ট্রাকশনের জন্য দেই, আবার বিল্ডিং হাউস ফাইন্যান্সের জন্য দেওয়া হয়। কেউ যদি রেডি ফ্ল্যাট অথবা বাড়ি, দোকান, গোডাউন, শোরুম এগুলো যদি কিনতে চায় তাহলে আমরা সেখানে ফাইন্যান্স করতে পারি। আবার নিজের জায়গা আছে, সেই জায়গাতে সে বাড়ি করতে চায় নিজের মতো করে, সেখানে আমরা ফাইন্যান্স করি। 4 দিনব্যাপী এই আবাসন মেলা শেষ হচ্ছে আজ রাত 9টায়। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। এবার ইসরায়েলি দখলদারের বর্বরতার শিকার হলো নামাজরত এক ফিলিস্তিনি। দখলকৃত পশ্চিম তীরে সড়কের পাশে নামাজ পড়ছিলেন মাজদিয়া আবু মুখো। তার গায়ের উপর গাড়ি উঠিয়ে দেয় ইসরায়েলি রিজার্ভ সেনা। বর্বর এই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই
শুরু হয়েছে তোলপাড়। ব্যাপক সমালোচনার মুখে ওই রিজার্ভ সেনার অস্ত্র জব্দ করে তাকে গৃহবন্দী করেছে নেতানিয়াহু প্রশাসন। চেকপয়েন্টে অপেক্ষার সময় আজান দেয়ায় সড়কের পাশেই নামাজ আদায়ে বসে যান মাজদি আবু মুখো। চরম বর্বরতার আরেকটি দৃষ্টান্ত স্থাপন করে নামাজরত এই ফিলিস্তিনির উপর ইচ্ছাকৃতভাবে নিজের গাড়ি উঠিয়ে দিয়েছেন ইসরায়েলের এক রিজার্ভ সেনা। এ সময় তার কাঁধে অস্ত্রও ছিল। ফিলিস্তিনি মিডিয়ায় প্রচার হতেই এই ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। হাসপাতালে পরীক্ষা নিরীক্ষা শেষে এরই মধ্যে বাড়ি ফিরেছেন মাজদি। শারীরিকভাবে আহত না হলেও ইবাদতের সময় ফিলিস্তিনি যুবকের সাথে এমন বর্বরতায় উঠেছে সমালোচনার ঝড়। মাজদির বাবার অভিযোগ, কোনো প্রকার উস্কানি ছাড়াই সম্পূর্ণ বিনা কারণে এমন ঘটনা ঘটিয়েছে ওই ইসরায়েলি। আমরা রামাল্লাহ থেকে ফিরছিলাম। গ্রামের প্রবেশ পথে দখলদাররা একটি চেকপয়েন্ট বসিয়েছিল। ঘন্টার পর ঘন্টা সেখানে অপেক্ষা করেছিলাম। নামাজের সময় হয়ে গেলে আমার ছেলে গাড়ি থেকে নেমে নামাজ আদায়ের সিদ্ধান্ত নিল। নামাজে দাঁড়ালে হঠাৎ একটি ট্রাক্টর দিয়ে ইচ্ছাকৃতভাবে সে আমার ছেলেকে ধাক্কা মেরেছে, আমাদের উপর পেপার স্প্রে করেছে। তুমুল বিতর্কের মুখে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে অভিযুক্ত রিজার্ভ সেনাকে এরই মধ্যে সেনাবাহিনী থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। জব্দ করা হয়েছে তার কাছে থাকা অস্ত্র। বিভিন্ন ইসরায়েলি গণমাধ্যম বলছে বর্তমানে গৃহবন্দী রাখা হয়েছে তাকে। জাতিসংঘের তথ্য অনুসারে পশ্চিম তীরে চলতি বছর ফিলিস্তিনিদের ওপর সহিংসতার রেকর্ড গড়েছে ইসরায়েলি বেসামরিকরা। পাশাপাশি গাজায় আগ্রাসন শুরুর পর পশ্চিম তীরেও বর্বরতার মাত্রা বাড়িয়েছে আইডিএফ। গত 2 বছরে প্রাণ গেছে হাজারের বেশি ফিলিস্তিনির। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। দর্শক, এই ছিল আজকে সন্ধ্যার বাংলাদেশের আয়োজনের। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।